আজকের আমাদের আলোচ্য বিষয় পদার্থবিদ্যার একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ভিসকোসিটি বা সান্দ্রতা। এই অধ্যায়টি ক্লাস 9 এবং ক্লাস 11-এর পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সিলেবাসের অন্তর্ভুক্ত। আজকে আমরা এই পদার্থের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের মধ্যে একটি বৈশিষ্ট্য হলো তার ভিসকোসিটি। যেসব পদার্থ পরিবাহিত হতে পারে, অর্থাৎ যেসব পদার্থ প্রবাহিত হয় তাদেরকে একসঙ্গে বলা হয় প্রবাহী। এই তরল এবং গ্যাস, তরল এবং গ্যাস প্রবাহিত হতে পারে বলে এদেরকে একসঙ্গে কি বলা হয়? প্রবাহী। কিন্তু এদের একটা পার্থক্য আছে, তরলের উপর চাপ প্রয়োগে সহজেই তার আয়তনের পরিবর্তন করা যায় না, কিন্তু গ্যাসের ক্ষেত্রে চাপ প্রয়োগ করলেই সহজেই তাদের আয়তনের পরিবর্তন করা যায়, অর্থাৎ গ্যাসকে সহজেই সংনমিত করা যায়। এখন এই যে তরল বা গ্যাস প্রবাহিত হয়, এদের প্রবাহ দুই ধরনের হয়। একটি হচ্ছে কি শান্ত প্রবাহ, অপরটি হচ্ছে কি অশান্ত প্রবাহ। এই শান্ত প্রবাহ বা ধাররেখ প্রবাহ বা স্ট্রিমলাইন ফ্লো, এটা কি প্রথমে আমরা জানব। যদি কোনো প্রবাহী কয়েকটি সুসংবদ্ধ স্তরে প্রবাহিত হয়, যদি কোনো প্রবাহী কয়েকটি সুসংবদ্ধ স্তরে প্রবাহিত হয় এবং এই প্রবাহের সময় প্রবাহের যে কোনো বিন্দুতে প্রবাহের বেগের মান ও অভিমুখ সর্বদাই অপরিবর্তিত থাকে, সেই প্রবাহকে বলা হয় শান্ত প্রবাহ বা স্ট্রিমলাইন ফ্লো। একটি ছবি এখানে আমি ব্যাখ্যা করে বোঝাচ্ছি। ধরো তরল একটি অসম প্রস্থচ্ছেদের কোনো নলের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে। তরল একটি অসম প্রস্থচ্ছেদের কোনো নলের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে। এইখানে একটি বিন্দু নিলাম এ, এইখানে একটি বি, আর এইখানে একটি সি বিন্দু নিলাম। ধরিলাম এ বিন্দুতে বেগ ভি এ, বি বিন্দুতে বেগ ভি বি এবং সি বিন্দুতে বেগ ভি সি। যদি প্রবাহ শান্ত হয় তখন দেখা যায় এই তরল অসংখ্য কণা দ্বারা গঠিত। তরলের মধ্যে অনেকগুলো তরলের কণা আছে, সবগুলো কি হচ্ছে, তরলটা এদিকে প্রবাহিত হচ্ছে, এইদিকে যাচ্ছে। এইবারে প্রত্যেকটি কণা যখন এ বিন্দু, শান্ত প্রবাহের ক্ষেত্রে প্রত্যেকটি কণা যখন এ বিন্দুতে আসবে তখন ওই প্রত্যেকটি কণার বেগ অবশ্যই ভি এ হবে। যদি বি বিন্দুতে আসে প্রত্যেকটি কণার বেগ ভি বি হবে এবং সি বিন্দুতে এলে প্রত্যেকটি কণার বেগ ভি সি হবে। শান্ত প্রবাহের ক্ষেত্রে যখন তরল শান্ত প্রবাহে প্রবাহিত হবে তখন দেখা যায় ওই প্রবাহীর যে কোনো বিন্দুতে প্রত্যেকটি কণার বেগের মান ও অভিমুখ সর্বদাই অপরিবর্তিত থাকে এবং এই কণাগুলি যে রেখা বরাবর প্রবাহিত হয় তাকে বলা হয় কি ধাররেখা বা ধারা রেখা। শান্ত প্রবাহের ক্ষেত্রে কণাগুলি যে রেখা দ্বারা প্রবাহিত হয় তাদেরকে বলা হয় শান্ত প্রবাহ বা ধাররেখা। শান্ত প্রবাহের বৈশিষ্ট্য, শান্ত প্রবাহের প্রথম যেটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে কি, এই প্রবাহের ক্ষেত্রে প্রবাহীর কোনো কণার বেগের মান সময়ের উপর নির্ভর করবে না। ধরো জাস্ট প্রবাহটি শুরু হয়েছে, কোনো প্রথম যে কণাটি গেল তার বেগ দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড। এটা যদি 5 ঘন্টা পরেও যদি শান্ত প্রবাহ চলতে থাকে তখনও যে কণাগুলো যাবে তার বেগ ওই 10 মিটার পার সেকেন্ড হবে। অর্থাৎ এই ধাররেখা প্রবাহের ক্ষেত্রে প্রবাহীর বেগের মান
সময়ের উপর নির্ভর করে না। 2 নম্বর, এই ধাররেখাগুলো কোনোদিনই দুটো ধাররেখা পরস্পরকে ছেদ করবে না, কারণ ধাররেখার যে কোনো বিন্দুতে যদি স্পর্শক টানা হয় ওই স্পর্শকটি ওই বেগের অভিমুখ নির্দেশ করে। তাই এই দুটো ধাররেখা কখনোই একই বিন্দুতে ছেদ করবে না, কারণ একই বিন্দুতে দুটো স্পর্শক টানা যায় না, কারণ অভিমুখ দুটো দিকে হয়ে যাবে। তাই জন্য কি হয় যে দুটো ধাররেখা কখনোই পরস্পরকে ছেদ করে না। 3 নম্বর কি, যেখানে নলের প্রস্থচ্ছেদ কমে যাবে, ধরো আরো যদি একটু করে নিয়ে যাই, যেখানে নলের প্রস্থচ্ছেদ কমে যাবে সেখানে ধাররেখাগুলো ঘন সন্নিবিষ্ট হয়ে যায়। ফলে কি হয়, ধাররেখা ঘন সন্নিবিষ্ট হয় মানে কি বেগ বেড়ে যাচ্ছে। আর যেখানে নলের প্রস্থচ্ছেদ বেশি, ধাররেখাগুলো দূরে দূরে থাকে, অর্থাৎ তখন তাদের বেগ কম হয়। এবারে আমরা জানবো অশান্ত প্রবাহ কি। দেখা যায় তরল বা গ্যাস অর্থাৎ প্রবাহিত হওয়ার সময় বেগের মান যদি তুলনামূলকভাবে কম থাকে এবং যদি বেগের মান আস্তে আস্তে করে বাড়তে থাকে, তখন ওই প্রবাহীর বেগের মানের একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত প্রবাহ শান্ত থাকে। এরপর কি হয়, প্রবাহ অশান্ত হয়ে পড়ে। অর্থাৎ শান্ত প্রবাহ বা অশান্ত প্রবাহ এটি নির্ভর করবে কণার বেগের উপর। যদি প্রবাহ অশান্ত হয় মানে কি না, এই অবস্থায় প্রত্যেকটি কণার বেগের মান ও অভিমুখ আলাদা আলাদা হয়। তখন কি হয়, কেমন নেচারটি দেখা যায়, ধরো এই কণাটা এইদিকে, এটা এইদিকে, এটা এইদিকে, কোনো নিয়ম মেনে তারা চলে না। এখানে কি হয়, একটা রোটেশনের সৃষ্টি হয়। অর্থাৎ কণার বেগের মান যদি খুব বেশি হয় তখন দেখা যায় কি যে প্রত্যেকটি কণার বেগের মান এবং অভিমুখ প্রতি মুহূর্তেই অনবরত পরিবর্তনশীল। এই ধরনের বেগকে বলা হয় কি অশান্ত বেগ বা টার্বুলেন্ট ফ্লো। এই সময় কি হয়, একটা ভর্টেক্স বা রোটেশনের সৃষ্টি, একটা ঘূর্ণির সৃষ্টি হয়। যেহেতু কণার বেগের মান অভিমুখ সর্বদাই পরিবর্তনশীল, তাই কি হয় এই সময় একটা ভর্টেক্স বা রোটেশনের সৃষ্টি হয়। কখন ধরো বর্ষাকালে খুব বেশি বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হওয়ার ফলে দেখা যায় কি নদীতে জলের পরিমাণ বাড়তে থাকে, জলপ্রবাহের বেগ আস্তে আস্তে করে বাড়বে এবং বাড়তে বাড়তে একটা সময় দেখা যাবে কি যে যেখানে দেখা যাবে যে কি ওই নদীটা প্রস্থচ্ছেদটা অনেকটা সরু হয়ে গেছে, সেখানে জল প্রচণ্ড বেগে যায় এবং তারপরে যদি কোথাও দেখা যায় যে প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল অনেকটা বেড়ে গেছে, তখন ওখানে জল কি হয়, রোটেট করতে থাকে। অর্থাৎ ওই মুহূর্তে প্রত্যেকটা কণার বেগের মান ও অভিমুখ অনবরত পরিবর্তনশীল। এই ধরনের প্রবাহকে বলা হয় কি অশান্ত প্রবাহ। এবারে আমরা জানব সান্দ্রতা কি। সান্দ্রতা কি, প্রত্যেকটি প্রবাহী একটি বিশেষ ধর্ম আছে। সান্দ্রতা, এবার আমরা জানব সান্দ্রতা কি। প্রত্যেকটি প্রবাহীর একটি বিশেষ ধর্ম আছে, যে ধর্মের জন্য ওই প্রবাহী তার পাশাপাশি অবস্থিত স্তরগুলোর আপেক্ষিক গতির বিরুদ্ধে একটি বাধাজনিত বল প্রয়োগ করে। সেই বাধাজনিত বলটা যে ধর্মের জন্য প্রয়োগ করছে তাকে বলে কি সান্দ্রতা বল। অর্থাৎ কীরকম ব্যাপারটা, ধরো যদি কোনো ব্যক্তি কি হয় জলের মধ্যে দিয়ে সাঁতার কাটছে, আবার তাকে কি করা হলো কোনো একটা গামের মধ্য দিয়ে সাঁতার কাটতে বলা হয়, তখন দেখা যায় জলের মধ্য দিয়ে সাঁতার সে সহজেই কাটতে পারছে, কিন্তু গাম বা আঠার মধ্য দিয়ে সহজে সাঁতার কাটা যায় না। তার মানে কি গামের বাধা দেওয়ার প্রকৃতিটা অনেকটা বেশি। যে ধর্মের জন্য কোনো প্রবাহী বাধা দেয় সেটা হচ্ছে কি সান্দ্রতা। অর্থাৎ ওই ব্যক্তি সংলগ্ন যে প্রবাহী স্তরগুলো আছে সেগুলো যখন গতিশীল হতে চেষ্টা করবে, তার পাশাপাশি যে স্থির লেয়ারগুলো আছে, যে তার পাশাপাশি যে স্থির স্তরগুলো আছে সেগুলো কি করবে, ওর গতিটাকে বাধা দেয়। এই বাধা দেওয়ার যে ধর্ম সেটা হচ্ছে কি সান্দ্রতা।
তাহলে দেখা যাচ্ছে কিন্তু তরলের অভ্যন্তরে এই সান্দ্রতা জনিত বলটা কাজ করে। এই জন্য এই সান্দ্রতা জনিত বলকে কি বলা হয় কি আভ্যন্তরীণ ঘর্ষণ, আভ্যন্তরীণ আভ্যন্তরীণ ঘর্ষণ বল। কিন্তু নর্মাল যে ঘর্ষণ বল এবং আভ্যন্তরীণ ঘর্ষণ, কঠিন পদার্থের দুটো তল যখন পরস্পরের সংস্পর্শে থাকে তখন একটি তল আরেকটি তলের গতির বিরুদ্ধে যে বল প্রয়োগ করে সেটা হচ্ছে কি ঘর্ষণ বল। এটা কঠিনের ক্ষেত্রে হয়। আর সান্দ্রতা বল প্রবাহের ক্ষেত্রে অর্থাৎ তরল বা গ্যাসের ক্ষেত্রে। কিন্তু এদের মধ্যে একটি পার্থক্য আছে। সান্দ্রতা বল এবং আমরা ঘর্ষণ বলের যদি কম্প্যারিজন করি তখন দেখা যায় এই সান্দ্রতা বলটা এই তরলের যে তলগুলোর ক্ষেত্রফলের, অনেকগুলো স্তরে প্রবাহিত হয়, এই স্তরের ক্ষেত্রফলের উপর নির্ভর করে। ক্ষেত্রফল এর উপর নির্ভর করবে, এর ক্ষেত্রে কি হয় ক্ষেত্রফলের উপর, এর ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ভর করে না। 2 নম্বর কি তলগুলোর পারস্পরিক দূরত্বের উপর। মানে এইখানে একটা তল আর এই যে পাশে একটা তল, আরো একটা দূরে যদি তল নেওয়া হয় তখন দেখা যায় এই তলটা, ধরো এ তলটা বি তলের উপর যে বাধাজনিত বল প্রয়োগ করবে সি তলের উপর তা করে না, সেটার মান আলাদা আলাদা হয়। অর্থাৎ তলগুলোর পারস্পরিক দূরত্বের উপরও নির্ভর করে। কিন্তু দেখা যায় এল বা ডি যা দেওয়া হোক, কিন্তু এর ক্ষেত্রে এই ঘর্ষণ বল তল দূরত্বের উপর নির্ভর করে না। 3 নম্বর কি সান্দ্রতাজনিত বল গতিবেগের নতিমাত্রার উপর নির্ভর করে। সান্দ্রতাজনিত বলটা কি গতিবেগের নতিমাত্রা। কিন্তু ঘর্ষণ বলের ক্ষেত্রে গতিবেগের নতিমাত্রা কোনো ব্যাপার নেই, এর উপর নির্ভর করে না। গতিবেগের নতিমাত্রাটা কি জাস্ট এক্ষুনি জানবো। তাহলে আমরা সান্দ্রতা ব্যাপারটা কি না, সান্দ্রতা একটা হচ্ছে কি ধর্ম, যে ধর্মের জন্য কোনো প্রবাহী তার পাশাপাশি অবস্থিত স্তরগুলোর বা তলগুলোর আপেক্ষিক গতির বিরুদ্ধে একটি বাধাজনিত বল প্রয়োগ করে সেই বিশেষ ধর্মটাকে বলে কি সান্দ্রতা বা ভিসকোসিটি। এই সান্দ্রতা জনিত বলটা তলগুলোর ক্ষেত্রফলের উপর এবং তলগুলোর পারস্পরিক দূরত্বের উপর এবং তাদের গতিবেগের নতিমাত্রার উপর নির্ভর করবে। এরপরে আমরা জানবো এই বাধা দেওয়ার মানে সান্দ্রতা কি এক ধরনের বাধা দেওয়ার প্রবৃত্তি, অর্থাৎ তার যে পাশাপাশি অবস্থিত তলগুলোর একটি তল আরেকটা তলের গতির বিরুদ্ধে যে বাধাজনিত যে বলটি প্রয়োগ করে তাকে বলা হয় কি মানে সেই বলটি কোন প্রবাহের ক্ষেত্রে কি ধরনের হবে সেটা তার জানা যায় সান্দ্রতাঙ্ক থেকে, কোফিসিয়েন্ট অফ ভিসকোসিটি। সান্দ্রতাঙ্ক কি না, সান্দ্রতাঙ্কের মানের সাহায্যে আমরা বিভিন্ন তরলের বা বিভিন্ন প্রবাহীর বাধা দেওয়ার যে আলাদা আলাদা যে প্রবৃত্তি, অর্থাৎ কোন প্রবাহী কতটা বাধা দেবে সেটা তার জানা যায় তার সান্দ্রতাঙ্ক থেকে বা কোফিসিয়েন্ট অফ ভিসকোসিটি। কোফিসিয়েন্ট অফ ভিসকোসিটি জানবো। প্রথমে আমরা এই সান্দ্রতা জনিত বলের রাশিমালাটি নির্ণয় করার জন্য বিজ্ঞানী নিউটনের একটি সমীকরণ দিয়েছিলেন। নিউটন পরীক্ষা দ্বারা পেয়েছিলেন কি, ধরো আমি একটি প্রবাহী আনলাম, এটা একটা কঠিনের লেয়ারের মধ্য দিয়ে তরল প্রবাহিত হচ্ছে, অনেকগুলো লেয়ারে অনেকগুলো স্তরে প্রবাহিত হবে। এই ধরনের ছবি আনলাম, এদিকে যাচ্ছে, বাট কি এটা হচ্ছে কঠিন স্তর, এটা স্থির ধরা হয়, কঠিনের তল। এটাকে আমরা কি স্থির ধরে নেব। আর এইগুলো হচ্ছে কি তরলের তল, তরলের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে। এই কঠিন তলের সংলগ্ন যে তরলের স্তরটি থাকে সেটাকে প্রায় স্থির থাকে, এর গতিবেগ কম, যত উপরের দিকে যাওয়া যায় এর উপর দিকে গতিবেগগুলো বাড়তে থাকে। এটা আমরা একটা নর্মাল পরীক্ষা দ্বারা দেখতে পারি। কিভাবে, ধরো কোনো নলের মধ্যে দিয়ে তরল প্রবাহিত হচ্ছে, আমরা কি করলাম ওই একটা পরিষ্কার তরল প্রবাহিত, পরিষ্কার জল ধরো প্রবাহিত হচ্ছে, ওর উপরে কি করলাম সামান্য একটি পেনের কালি বা একটু আলতা ফেলে দিলাম। কিছুক্ষণ পরে আমরা দেখতে পাবো যে
তরলের উপরের দিকে যে তলগুলো আছে সেই তলগুলোতে আলতা বা ওই কালিটা অনেক দূরে চলে গেলেও নিচের দিকের তলগুলো ক্ষেত্রে আলতা বা কালিটা অনেকটা পেছনের দিকে আছে। মানে এইভাবে আর কি, ধরো উপরের তলের কালিগুলো এতটা চলে গেছে কিন্তু নিচের দিকের তলের কালিগুলো আরো অনেকটা পেছন দিকে। এর কারণটা কি না, উপরের তলগুলো যখন ধরো এই তলটা যখন গতিশীল হতেছে তার পাশে একটা বাধা দিচ্ছে, আবার এটা বাধা দিচ্ছে, আর এটা একবারে একটা স্থির কঠিনের যে তলটি সেটা তো স্থির তল, তার সংস্পর্শে আছে, ফলে এই বাধাজনিত বলটা অনেকটা বেশি, তাই এর গতিবেগ অনেকটা কম। বিজ্ঞানী নিউটন এই যে বাধাজনিত বলটা কতটা হবে তার মান নির্ণয় করেছিলেন। প্রথম কি এগুলো পরীক্ষা দ্বারা প্রমাণ করে পেয়েছিলেন এই বাধাজনিত বল যদি এফ হয়, এফ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দা এরিয়া অফ দিস প্লেন, মানে এই তলের ক্ষেত্রফলের সহিত সমানুপাতিক। 2 নম্বর, এফ প্রপোর্শনাল টু ভি, এটা ডিভি বাই ডিএক্স, অনেক জায়গায় ভি বাই এলও লেখে, ডিভি বাই ডিএক্স। মানে মেন ব্যাপারটা কি না, গতিবেগের পরিবর্তন রেসপেক্ট টু ডিস্টেন্স। কিরকম করে ধরো আমি বললাম এইখান থেকে এক্স দূরত্বে যে তলটি আছে তার গতিবেগ ভি, আর মানে স্থির তল থেকে, মানে কঠিনের যে তলটা তাকে আমরা স্থির ধরে নিয়েছি, সেই স্থির তল থেকে এক্স দূরত্বে যে তলটি আছে তার গতিবেগ ভি, এবং এখান থেকে এক্স প্লাস ডিএক্স দূরত্বে যে তলটি আছে তার গতিবেগ আমরা ধরে নিলাম ভি প্লাস ডিভি। তাহলে আমরা যদি এই দুটো তলের গতিবেগের পরিবর্তন উইথ রেসপেক্ট টু ডিস্টেন্স বের করি, তাহলে দেখতে পাচ্ছি গতিবেগের পরিবর্তন কতটা হয়েছে, এটার ভি প্লাস ডিভি, তার মানে কত ভি প্লাস ডিভি মাইনাস ভি, এটা গতিবেগের পরিবর্তন সমান কত হচ্ছে ডিভি। আর দূরত্বের পরিবর্তন কত, এক্স প্লাস ডিএক্স মাইনাস এক্স সমান ডিএক্স। তাহলে গতিবেগের পরিবর্তন উইথ রেসপেক্ট টু ডিস্টেন্স কত, ডিভি বাই ডিএক্স। গতিবেগের নতিমাত্রা কি, রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি উইথ রেসপেক্ট টু ডিস্টেন্স, রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি উইথ রেসপেক্ট টু ডিস্টেন্স ইজ নোন অ্যাজ দ্য ভেলোসিটি গ্রেডিয়েন্ট বা গতিবেগের নতিমাত্রা। এই দুটো থেকে আমরা দেখতে পাচ্ছি এফ প্রপোর্শনাল টু এ ইন্টু ডিভি বাই ডিএক্স, বা এফ সমান সাম কনস্ট্যান্ট ইটা ইন্টু এ ডিভি বাই ডিএক্স। ইটাটা এটা চিহ্নটার নাম কি, ইটাটা কি একটা ধ্রুবক, সমানুপাতিক ধ্রুবক। এটা প্রবাহীর ক্ষেত্রে এই সমানুপাতিক ধ্রুবকটাকে বলা হয় কি সান্দ্রতাঙ্ক বা কোফিশিয়েন্ট অফ ভিসকোসিটি, সান্দ্রতাঙ্ক বা কোফিশিয়েন্ট অফ ভিসকোসিটি। আমরা সান্দ্রতাঙ্কের ডেফিনেশন, তার একক এবং তার মাত্রা বের করব। তাহলে আমরা যে ইকুয়েশনটা পেলাম এখান থেকে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা ইকুয়েশন, বিজ্ঞানী নিউটন এই ইকুয়েশনটি আবিষ্কার করেছিলেন, এবং এখান থেকে আমরা অনেক জিনিস এক্সপ্লেন করতে পারবো। এখান থেকে দেখতে পাচ্ছি ইটা সমান এফ, ইটা সমান এফ বাই এ ইন্টু ডিভি বাই ডিএক্স। এটা থেকে জাস্ট ইটা সমান কি এফ বাই এ ইন্টু ডিভি বাই ডিএক্স। এই উপরের সমীকরণে যদি এ সমান 1 এবং ডিভি বাই ডিএক্স সমান 1 বসাই, তাহলে কি পাচ্ছি, এটা সমান এফ। এ সমান 1 মানে কি না, একক ক্ষেত্রফল যুক্ত দুটি তল, ক্ষেত্রফল কত 1, তাদের প্রস্থের ক্ষেত্রফল কত বা ওই তলের ক্ষেত্রফল কত ও একক ক্ষেত্রফল বিশিষ্ট দুটি তল। এই ডিভি বাই ডিএক্স মানে কি, আমরা ডিভি বাই ডিএক্স মানে দেখো ডিভি সমান 1, আর যদি ডিএক্স সমান 1 হয় তাহলে পাচ্ছি কত, ডিভি বাই ডিএক্স সমান 1। গতিবেগের নতিমাত্রা যদি 1, কথাটার মানে কি না, একক দূরত্বে অবস্থিত দুটি তলের যদি গতিবেগের পার্থক্য একক হয় তখন তাদের গতিবেগের নতিমাত্রা কত হবে, একক। তাহলে আমরা এখান থেকে যদি কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটির যদি ডেফিনেশন বলতে চাই, তাহলে আমরা কি বলবো, একক দূরত্বে অবস্থিত দুটি তলের একক ক্ষেত্রফল যুক্ত, যেহেতু এটা 1, একক ক্ষেত্রফল যুক্ত দুটি তল পরস্পর থেকে একক দূরত্বে থাকলে এবং তাদের যদি গতিবেগের পার্থক্য একক হয়, তখন
একটি তল অপর তলের গতির বিরুদ্ধে যে বাধাজনিত বলটি প্রয়োগ করে সেটি হচ্ছে তার কি কোফিশিয়েন্ট অফ ভিসকোসিটি বা সান্দ্রতাঙ্ক। তাহলে কি বললাম, একক ক্ষেত্রফল যুক্ত দুটি তল পরস্পর থেকে একক দূরত্বে থাকলে এবং তাদের যদি গতিবেগের পার্থক্য একক হয়, তখন একটি তল অপর তলের গতির বিরুদ্ধে যে বাধাজনিত বলটি প্রয়োগ করবে সেটি হচ্ছে তার সান্দ্রতাঙ্ক। ভেরি ইম্পর্টেন্ট ডেফিনেশন। এখান থেকে আমরা একক পেয়ে যাব, ইউনিট, ফোর্সের ইউনিট সিজিএস পদ্ধতি, টাইম, ক্ষেত্রফল সেমি স্কয়ার, গতিবেগ সেমি পার সেকেন্ড, আরেকটা আছে কি এখানে ডিএক্স মানে সেমি, দূরত্বের একক সেমি। তাহলে আমরা পাচ্ছি কত, ডাইন, এখানে সেমি সেমি কেটে গেল, সেকেন্ডটা উপরে উঠে গেল, ডাইন সেকেন্ড, এটা কেটে গেল, আর সেমি স্কয়ার, ডাইন সেকেন্ড বা সেমি স্কয়ার। এই এককটাকে এই সংক্ষেপে বলা হয় কি পয়েজ, পিওআইএসি, পয়েজ। এবং এসা এটা সিজিএস, এটা সিজিএস। এসআই হবে কত, আমরা ডাইনের জায়গায় নিউটন বসাবো, নিউটন সেকেন্ড পার মিটার স্কয়ার। ভেরি ইম্পর্টেন্ট। এবারে আমরা ডাইমেনশন বের করব। ডাইমেনশন, এটা ডাইমেনশন প্রায় আসে পরীক্ষায়। মাত্রা, কোফিশিয়েন্ট অফ ভিসকোসিটি বা সান্দ্রতাঙ্কের মাত্রা। তারপরে ফোর্সের মাত্রা, বলের মাত্রা আমরা জানি এম এল টি টু দি পাওয়ার -2 বাই ক্ষেত্রফলের মাত্রা এল স্কয়ার, গতিবেগের মাত্রা এল টি টু দি পাওয়ার -1 বাই নিচে আরেকটা কি এল, দূরত্বের একক এল। তাহলে আমরা এগুলোকে করলে এটা কেটে গেল, এটা উপরে উঠলে এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -1। তাহলে আমরা সান্দ্রতাঙ্ক কি, সান্দ্রতাঙ্কের একক এবং তার মাত্রা বের করলাম। এবার আমরা জানবো, তাহলে আমরা যেটা জানলাম যে যারা প্রবাহিত হয়, যেসব পদার্থ প্রবাহিত হতে পারে তাদের কি বলা হয় কি প্রবাহী। এই প্রবাহের বেগ বিভিন্ন ধরনের হয়, একটি হচ্ছে কি শান্ত প্রবাহ আর একটা অশান্ত প্রবাহ। তরল প্রবাহের বেগের মানের উপর ভিত্তি করে প্রবাহকে দুটি ভাগে ভাগ করা যায়। তাহলে তরল যখন প্রবাহিত হচ্ছে, এই প্রবাহের বেগের মান যদি আস্তে আস্তে করে বাড়তে থাকে, তখন দেখা যায় প্রবাহের বেগের মানের একটি নির্দিষ্ট সীমার পরে প্রবাহের বেগ অশান্ত হয়ে পড়ে। সেই প্রবাহ বেগের মানের সেই নির্দিষ্ট সীমাকে বা সেই মানকে বলা হয় কি সীমান্ত বেগ, তাকে বলা হয় কি ক্রিটিক্যাল ভ্যালু। প্রবাহের বেগের মানের সেই সর্বোচ্চ সীমাকে বা সেই নির্দিষ্ট সীমাকে বলা হয় কি সন্ধি বেগ বা ক্রিটিক্যাল ভেলোসিটি। সন্ধি বেগ বা ক্রিটিক্যাল ভেলোসিটি কি, এবার আমরা জানবো সন্ধি বেগ। সন্ধি বেগ বা ক্রিটিক্যাল ভেলোসিটি। সন্ধি বেগ কি, প্রবাহী যখন প্রবাহিত হয়, প্রবাহের বেগের মানের একটি নির্দিষ্ট সীমার পর প্রবাহের বেগ অশান্ত হয়ে পড়ে। অর্থাৎ প্রবাহ বেগের যে সর্বোচ্চ সীমা পর্যন্ত প্রবাহ শান্ত থাকে, সেই সীমাটাকে বলা হয় কি ক্রিটিক্যাল বেগ বা সন্ধি বেগ। এই সন্ধি বেগের মান কোন কোন বিষয়ের উপর কিভাবে নির্ভর করে সেটা আমরা এবারে জানবো। সন্ধি বেগের মান ভিসি, ক্রিটিক্যাল ভেলোসিটি, একে বলা হয় কি ভিসি বা ভিসি, ক্রিটিক্যাল ভেলোসিটি ভিসি প্রপোর্শনাল টু হয় সান্দ্রতাঙ্কের সহিত প্রপোর্শনাল। ক্রিটিক্যাল ভেলোসিটির মান প্রবাহীর সান্দ্রতাঙ্কের সহিত ডাইরেক্টলি প্রপোর্শনাল। যত সান্দ্রতাঙ্কের মান বাড়বে, ক্রিটিক্যাল ভেলোসিটির মান তত বাড়বে। ভিসি প্রপোর্শনাল টু
ইনভার্সলি প্রপোর্শনাল, ভিসি ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য ডেনসিটি অফ দিস ফ্লুইড, বা প্রবাহীর ঘনত্বের সহিত ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। 3 নম্বর, ভিসি ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য ক্যারেক্টারিস্টিক লেন্থ অফ দিস ফ্লুইড, মানে প্রবাহীর কার্যকরী দৈর্ঘ্যের সহিত ইনভার্সলি প্রপোর্শনাল। এই তিনটেকে একসঙ্গে করলে আমরা পাচ্ছি ভিসি প্রপোর্শনাল টু ইটা বাই রো এল। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ভিসি সমান সাম কনস্ট্যান্ট ইটা বাই রো এল। কে সমানুপাতিক কে একটি সমানুপাতিক ধ্রুবক যা রেনল্ডস নাম্বার রেনল্ডস সংখ্যা নামে পরিচিত। রেনল্ডস সংখ্যার মানের দ্বারাই আমরা একটি প্রবাহ শান্ত প্রবাহ না অশান্ত প্রবাহ তা নির্ণয় করতে পারবো। কেমন করে? ধরো কে এর মান এখান থেকে পাচ্ছি, কে সমান পাচ্ছি ভিসি রো এল বাই ভিসি রো এল বাই ইটা। কে এর ডাইমেনশন, এটা কে অ্যাকচুয়ালি একটা ডাইমেনশনলেস কনস্ট্যান্ট, এর কোনো মাত্রা থাকে না। আমরা যদি এই ইকুয়েশনের প্রত্যেকটির মাত্রা বসিয়ে দিই দেখতে পাবো কি এর কোনো মাত্রা নেই, এবং কে এর মান আমরা এই ইকুয়েশন থেকে নির্ণয় করে নেব। এই কে এর মানের দ্বারাই বোঝা যায় প্রবাহীর ক্ষেত্রে যে কে এর মান সাধারণত যদি ন্যারো টিউবের মধ্য দিয়ে লিকুইড প্রবাহিত হয়, কে এর মান 1000-এর থেকে যদি বেশি হয়ে যায় তখন হয়ে যায় কি এটা অশান্ত প্রবাহ। এতে কম তাহলে ন্যারো টিউবের ক্ষেত্রে বিভিন্ন ধরনের নলের প্রবাহের ক্ষেত্রে কে এর মান বিভিন্ন হয়। ন্যারো টিউবের ক্ষেত্রে যদি কে এর মান 1000 বা তার থেকে বেশি হয়ে যায় তখন প্রবাহ কি হয়? অশান্ত হয়ে যায়। আর এটা তো কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি, তার ঘনত্ব এবং ক্যারেক্টারিস্টিক লেন্থ, এইগুলোর উপর কি হয় এটি নির্ভর করে ভিসির মান। তাহলে সন্ধিবেগ কি এবং সন্ধিবেগ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, সন্ধিবেগের রাশিমালা, এখান থেকে আমরা রেনল্ডস নাম্বার জানলাম। এরপরে আমরা জানব সীমান্ত বেগ বা টার্মিনাল ভেলোসিটি বা প্রান্তীয় বেগ। টার্মিনাল ভেলোসিটি বা সীমান্ত বেগ বা প্রান্তীয় বেগ কি? কোনো প্রবাহের মধ্য দিয়ে যদি কোনো কঠিন বস্তু পড়তে থাকে, ধরো একটি অসীম দৈর্ঘ্যের প্রবাহী, এর মধ্য দিয়ে একটি কঠিন বস্তু পড়ছে অভিকর্ষ বলের ক্রিয়ায়, এটা অভিকর্ষ বলের ক্রিয়ায় নিচের দিকে পড়ছে। বায়ু মাধ্যমের মধ্য দিয়ে ধরো একটি কঠিন বস্তু পড়ছে, তখন কি দেখা যায়? আমরা জানি এর ওয়েট সর্বদা নিচে দিয়ে কাজ করছে, এটা যে ডব্লিউ, এবং তরল বা গ্যাস কি করে? আমরা আর্কিমিডিসের ল থেকে পড়েছি কি তরল বা গ্যাস বস্তুর ওজনের বিরুদ্ধে একটি বল প্রয়োগ করে, সেটা কি বল বলা হয়? বায়ান্সি বল বা প্লবতা বল। তাহলে প্লবতা বল কি করবে? এর উপর দিয়ে কাজ করে, এফ বি বায়ান্সি বল। প্লবতা বলের মানটা কি করে নির্ণয় করা যায়? আমরা আর্কিমিডিস সূত্র থেকে পড়ে স্থির তরল বা গ্যাসীয় পদার্থে কোনো বস্তুকে সম্পূর্ণ বা আংশিকভাবে নিমজ্জিত করলে বস্তু কি করে? তার সম আয়তনে তরল বা গ্যাসকে অপসারণ করে। তাহলে প্লবতা বলের মান কি? ওই সম আয়তন তরল বা গ্যাসের যে ওজন, সেটা আমরা বের করবো, ওটা লাগবে এখান থেকে প্রান্তীয় বেগের রাশিমালা যখন বের করা হয় সেটাতে লাগে। যাই হোক, আচ্ছা এইবারে কি হয়? যখন একটি বস্তু কোনো অসীম দৈর্ঘ্যের প্রবাহের মধ্য দিয়ে পড়ছে, ধরো বায়ু মাধ্যমের মধ্য দিয়ে একটি কঠিন বস্তু পড়ছে, তখন কি দেখা যায় না ওই কঠিন বস্তু সংলগ্ন যে প্রবাহীর যে স্তরগুলো আছে সেগুলো কি হয়? ওই বস্তুটার সঙ্গে আস্তে আস্তে করে পড়তে থাকে। অর্থাৎ এই বস্তুটা যে মাধ্যমগুলো মানে ওই একটি মাধ্যমের মধ্যে আসছে, কিন্তু যে লেয়ারগুলোর কাজ দিয়ে গতিশীল সেই লেয়ারগুলোর গতিবেগ কিছুটা বেশি হয়। ফলে তার পার্শ্ববর্তী যে লেয়ারগুলো আছে, তার পার্শ্ববর্তী যে বায়ুর যে বা মাধ্যমের যে স্তরগুলো আছে সেগুলো কিন্তু স্থির অবস্থায় আছে। তাহলে কি করবে? ওই স্থির লেয়ারগুলো
ওই গতিশীল লেয়ারগুলোর গতির বিরুদ্ধে একটি বাধাজনিত বল প্রয়োগ করে। এটা আমরা আগে জানলাম সান্দ্রতার জন্য, সেই বলটাকে কি বলা হয়, সান্দ্রতাজনিত বল। তাহলে সান্দ্রতাজনিত বল এর সঙ্গে যোগ হবে কত, এফ। তাহলে আমরা যেটা দেখতে পেলাম কি, দেখতে পেলাম এই বস্তুটার উপর ওয়েট নিচে দিয়ে কাজ করছে আর উপর দিয়ে কাজ করছে এফ সান্দ্রতাজনিত বল প্লাস বায়ান্সি ফোর্স। তাহলে তিনটে বল এর উপরে কাজ করছে। তাহলে আমরা যদি নিচের দিকে ক্রিয়াশীল লব্ধি বলের মান বের করতে যাই, সেটার মান কত হচ্ছে, ডব্লিউ মাইনাস এফ প্লাস এফ বি। এবারে যত বস্তু নিচের দিকে আসতে থাকবে তার বেগের মান বাড়তে থাকে। ওটা বস্তুটা ত্বরণ নিয়ে পড়ে, অভিকর্ষ ত্বরণ নিয়ে নিচের দিকে পড়তে থাকে এবং তার বেগের মান আস্তে আস্তে বাড়তে থাকে। বেগের মান বাড়লে কি হবে না, এর সংলগ্ন যে স্তরগুলো আছে সেগুলোর বেগের মানও আস্তে আস্তে বাড়তে থাকে। কিন্তু পার্শ্ববর্তী লেয়ারগুলো স্থির থাকার জন্য কি করে, তাদের যে বাধা দেওয়ার যে প্রবৃত্তিটা, সান্দ্রতার জন্য যে বাধাজনিত বলের মানটা আস্তে আস্তে করে বাড়তে থাকে। তাহলে কি হবে না, এফ এর মান আস্তে আস্তে করে বাড়তে থাকে। এফ এর মান বাড়ার অর্থ এই লব্ধি বলের মান আস্তে আস্তে করে কমতে থাকে। এক সময় দেখা যায় কি এই ডব্লিউ এবং এ প্লাস এফ বি সমান হয়ে গেছে, এটা তো ফিক্সড। কিন্তু এই এফ এর মান বাড়ার জন্য এই পোর্শনের মানটা বাড়তে থাকে, ফলে দেখা যায় কি দুটো সমান। তার অর্থ কি, লব্ধি বল ইকুয়াল টু 0, লব্ধি বল সমান 0। এবার আমরা জানি নিউটনস ল থেকে পড়েছি কি, যে বল সমান ভর গুণিত ত্বরণ। তাহলে বল যদি 0 হয়ে যায়, অ্যাকচুয়ালি এটা লব্ধি বল, মানে লব্ধি বল সমান ভর গুণিত ত্বরণ। বল সমান যদি 0 হয়ে যায়, ভর তো 0 হতে পারে না, তার মানে কি ত্বরণ ইকুয়াল টু 0। ত্বরণ 0 মানে কি, আবার ত্বরণ সমান আমরা জেনেছি কি ভি মাইনাস ইউ বাই টি ইকুয়াল টু 0, বা লেখা যায় কি ভি সমান ইউ। অর্থাৎ ভি সমান ইউ কথার অর্থ কি, বস্তুটি সমবেগে গতিশীল। প্রাথমিক বেগ নিয়ে যাওয়ার অর্থে বস্তুটা বেগের কোনো পরিবর্তন হয়নি, অর্থাৎ বস্তুটা একই বেগে চলতে থাকে, অর্থাৎ বস্তুটা সমবেগে গতিশীল। সেই সমবেগটাকে বলা হয় কি সীমান্ত বেগ। তাহলে আমরা সীমান্ত বেগ ব্যাপারটা কি বললাম, অসীম দৈর্ঘ্যের কোনো প্রবাহীর মধ্য দিয়ে যখন কোনো কঠিন বস্তু গতিশীল হয়, তখন দেখা যায় সেই কঠিন বস্তুর গতিশীলটা প্রথমে ত্বরণ নিয়ে পড়লেও, কঠিন বস্তুটি প্রথমে ত্বরণ নিয়ে পড়লেও আস্তে আস্তে করে তার বেগের মান কমতে থাকে, কেননা সান্দ্রতার জনিত বাধার মানটা বাড়ার জন্য। এবং এক সময় দেখা যায় কি বস্তুটা ত্বরণ 0 হয়ে যায়, বস্তুটা কিন্তু সমবেগে নামতে থাকে। সেই যে সমবেগ, সেই বেগটাকে বলা হয় কি সীমান্ত বেগ। আমরা যদি এর বেগের ভেরিয়েশন করি, প্রথমে ত্বরণ সহগতি ছিল, তাহলে বেগের মান বাড়তে বাড়তে এক সময় দেখা যাবে কি স্থির হয়ে গেছে। এটা হচ্ছে বেগ, এটা হচ্ছে কি সময়। এই যে বেগটাকে বলা হয় কি সীমান্ত বেগ, সীমান্ত বেগ বা টার্মিনাল ভেলোসিটি। এরপরে আমরা জানবো স্টোকস ল। স্টোকস ল কি বলেছে, এইটা থেকে বলা যাবে স্টোকস ল বলেছে যদি কোনো গোলাকার বস্তু কোনো সান্দ্রতা জনিত মাধ্যম বা কোনো প্রবাহের মধ্য দিয়ে গতিশীল হয়, তখন ওই গতিশীল বস্তুটির উপর, অর্থাৎ ওই গোলাকার বস্তুটার উপর ক্রিয়াশীল সান্দ্রতা জনিত বলের মান, মানে এই যে এফটা, এফ এর মান কত হয় 6 পাই ইটা আর ইন্টু ভি। সান্দ্রতাজনিত বলের মানটা কত হয় 6 পাই ইটা আর ভি। ইটাটা কোএফিসিয়েন্ট অফ ভিসকসিটি অফ দিস মিডিয়াম অফ দিস ফ্লুইড, আর আরটা হচ্ছে গোলাকার বস্তুটার ব্যাসার্ধ, ভিটা হচ্ছে কি টার্মিনাল ভেলোসিটি। অর্থাৎ কোনো সান্দ্রতাজনিত মাধ্যমের মধ্য দিয়ে যখন কোনো গোলাকার বস্তু আর ব্যাসার্ধের কোনো গোলাকার বস্তু পড়তে থাকে, তখন ওই আর ব্যাসার্ধের গোলাকার বস্তুটির উপর ক্রিয়াশীল যে সান্দ্রতাজনিত বল, সেটা বিজ্ঞানী স্টোকস দিয়েছিলেন। সেই জন্য সেটাকে বলা হয় কি স্টোকস ল। অর্থাৎ এটা কি স্টোকের সূত্র বা স্টোকস ল কি বলেছে, কোনো গোলাকার কঠিন বস্তুর উপর ক্রিয়াশীল সান্দ্রতাজনিত বলের মানটা কত হয়, এফ ইকুয়াল 6 পাই ইটা আর ভি। আমরা এই ইকুয়েশনটাকে কাজে লাগিয়ে কোনো ফ্লুইড মিডিয়ামের মধ্য দিয়ে গতিশীল কোনো কঠিন বস্তুর উপর ক্রিয়াশীল যে সান্দ্রতাজনিত বল, সেটাকে কাজে লাগিয়ে আমরা কোনো মিডিয়ামের কোএফিসিয়েন্ট অফ ভিসকসিটি অ্যাজ ওয়েল অ্যাজ আমরা টার্মিনাল ভেলোসিটিও বের করতে পারি। কেমন করে, আমরা তাহলে যে একটু আগে যে দেখলাম বস্তুটার ওয়েট নিম্নভূমি ক্রিয়াশীল এবং উপর দিয়ে কাজ করছে কি এফ প্লাস এফ বি। এফ এর মান 6 পাই ইটা আর ভি প্লাস বাই বি। এখন এমজি আর এফ বির মানটা জাস্ট বসালেই হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, দেখো
এফ সমান কত হয় 6 পাই ইটা আর ভি। এফ বি আমরা জানি বায়ান্সি ফোর্সটা কি না, বস্তুটার সময়তন যে পরিমাণ তরল বা গ্যাসকে অপসারণ করবে তার ওজনের সহিত সমান। এখন বস্তুটার আয়তন কত, যেহেতু গোলাকার বস্তু নিয়েছি তাহলে তার আয়তন কত হবে 4/3 পাই আর 3 পাই আর কিউ। যদি এই বস্তুটার ঘনত্ব আমি ধরে নিলাম, বস্তুটার ঘনত্ব আমি ধরে নিলাম রো, আর মিডিয়ামের ঘনত্ব, মাধ্যমের ঘনত্ব হচ্ছে কত সিগমা। বস্তুর ঘনত্ব রো, যে মাধ্যমের মধ্যে দিয়ে পড়ছে তার ঘনত্ব আমি ধরে নিলাম সিগমা। তাহলে আমরা এখান থেকে বস্তুটার আয়তন 4/3 পাই আর কিউ, এর সঙ্গে যদি আমরা রো দিয়ে গুণ করে দিই তাহলে কি পেয়ে যাবো, তার ভর পেয়ে যাব। তাহলে ও ডব্লিউ সমান কত হবে 4/3 পাই আর কিউ রো ইন্টু জি। বায়ান্সি ফোর্স, তাহলে যে পরিমাণ তরল বা গ্যাসকে অপসারণ করবে তার আয়তন কত 4/3 পাই আর কিউ। মাধ্যমের ঘনত্ব কত সিগমা, তাহলে এটা পেলাম ভর, তাহলে প্লবতা বল কত হবে ইন্টু জি। তাহলে যখন বস্তুটার গতিবেগ টার্মিনাল ভেলোসিটির সঙ্গে সমান হবে, অর্থাৎ বস্তুটার গতিবেগ যখন সীমান্ত বেগের সঙ্গে সমান হবে, তখন আমরা জানি কি এই দুটোর যোগফল এর সঙ্গে সমান হয়। তার মানে কত এফ প্লাস এফ বি সমান কত হবে ডব্লিউ। এটা কখন হয়, যদি বস্তুর বেগ সীমান্ত বেগের সঙ্গে সমান হয়। তাহলে আমি সবগুলো মান বসিয়ে দিই, তাহলে পাচ্ছি কত 6 পাই ইটা আর ভি প্লাস এফ বি মানে 4/3 পাই আর কিউ ইন্টু সিগমা ইন্টু জি, 4/3 পাই আর কিউ সিগমা ইন্টু জি সমান ওইটা সমান 4/3 পাই আর কিউ ইন্টু রো জি সমান 4/3 পাই আর কিউ ইন্টু রো ইন্টু জি। তাহলে আমরা দেখতে পেলাম কি, এখান থেকে দেখতে পাচ্ছি দেখো 6 পাই ইটা আর ভি সমান 4/3 পাই আর কিউ রো জি মাইনাস 4/3 পাই আর কিউ ইন্টু সিগমা ইন্টু জি সমান 4/3 পাই আর কিউ ইন্টু জি কমন গেলে হচ্ছে রো মাইনাস সিগমা। বা আমরা এই যে ইকুয়েশন থেকে দেখো ইটার মান আবার ভির মান দুটোর মানই বের করতে পারি। আমরা যদি ভির মান বের করতে চাই, ভি সমান তাহলে কত হবে 4/3 পাই আর কিউ জি রো মাইনাস সিগমা বাই, তাহলে ভিটা চলে গেলে থাকছে কত, এটা 6 পাই ইটা ইন্টু আর সমান কাটাকাটি করবো 2 দিয়ে 4 3 দিয়ে 6, তাহলে কত হচ্ছে 2 আর পাই পাই কেটে গেল, একটা আর একটা কেটে গেল আর স্কোয়ার, তাহলে এখানে নিচে 3 3 9 2/9 আর স্কোয়ার টু রো মাইনাস সিগমা ইন্টু জি। ভি সমান কত, একটা ইটা আছে নিচে, ভি সমান তাহলে কি পেলাম আমরা 2/9 আর স্কোয়ার রো মাইনাস সিগমা ইন্টু জি বাই ইটা। তাহলে পেলাম কত, ভি সমান কত পেলাম 2/9 আর স্কোয়ার রো মাইনাস সিগমা ইন্টু জি বাই ইটা। বা এখান থেকে আমরা ইটার মানও পেতে পারি, তাহলে ইটা সমান কত হবে 2/9 আর স্কোয়ার টু রো মাইনাস সিগমা ইন্টু জি বাই ভি। 2/9 আর স্কোয়ার রো মাইনাস সিগমা ইন্টু জি বাই ভি। ইকুয়েশনটা থেকে আমরা কোনো মিডিয়ামের, যেটা প্র্যাকটিক্যাল আছে 11 প্র্যাকটিক্যাল আছে, এটার মান আমরা গ্লিসারিন দিয়ে এবং ছোট ছোট যে সাইকেলের স্পোকের ভিতরে মানে সাইকেলের ওই রিমের ভিতরে ছোট ছোট বিয়ারিং এর ভিতরে যে ছোট ছোট লোহার বলগুলো থাকে ওর থেকে আরো ছোট, সেগুলো দিয়ে আমরা এটা প্র্যাকটিক্যালটা করব। গ্লিসারিনের মাধ্যমের মধ্য দিয়ে আগে ওর রেডিয়াসগুলো বের করে নিয়ে মাধ্যমের ঘনত্ব এবং মানে ওই বলগুলোর ঘনত্ব সাপ্লাইড এবং গ্লিসারিনের ঘনত্ব সাপ্লাইড জি তো আমরা জানি, করে জাস্ট একটা এখানে দাগ কাটা থাকে ওটা থেকে স্টপওয়াচ ইউজ করে আমরা ভির মানটা বের করে বসে দিলে আমরা
মিডিয়ামের সান্দ্রতাঙ্ক পেয়ে যাব। খুব সহজ এক্সপেরিমেন্ট, এটা সবাই করবে আশা করি। এখান থেকে আরো অনেকগুলো ইকুয়েশন, মানে ওইটা যেটা পেলাম এখান থেকে আরো কতগুলো লস বের করা যায়। কিরকম, ইটা সমান পেয়েছি কতক্ষণে আমরা 2/9 আর স্কোয়ার রো মাইনাস সিগমা ইন্টু জি বাই ভি, পেয়েছি কত 2/9 আর স্কোয়ার রো মাইনাস সিগমা ইন্টু জি বাই ভি। তাহলে এখান থেকে ইটা ডাইরেক্টলি পড়াশোনা আর স্কোয়ার, এগুলো এমসিকিউতে পড়ে। আর স্কোয়ার দেওয়া থাকবে অপশানে, ধরো এটা ডাইরেক্টলি প্রপোর্শনাল আর স্কোয়ার, ডাইরেক্টলি প্রপোর্শনাল আর, ডাইরেক্টলি প্রপোর্শনাল টু আর কি, বা ইনভার্সলি প্রপোর্শনাল 1/r স্কোয়ার চুজ করতে হবে। আর কি করা যায়, ইটা প্রপোর্শনাল টু 1/v, এখান থেকে এগুলো এমসিকিউর জন্য লাগে, হ্যাঁ, ভেরি ইম্পর্টেন্ট। এটা থেকে ইকুয়েশনটা থেকে আমরা এটাকে মুখস্থ রাখলে সবগুলো করা যাবে। এবারে আমরা জানবো, তাহলে আমরা কি জানলাম যে ফ্লুইড প্রবাহিত হচ্ছে। এই ফ্লুইড প্রবাহের হার বা তরল প্রবাহের হার কোনো নলের মধ্য দিয়ে, ধরো একটি নল নিলাম, এই নলের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ধরো আলফা, আলফা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের কোনো নলের মধ্য দিয়ে কোনো তরল বা কোনো ফ্লুইড ভি বেগে প্রবাহিত হচ্ছে। তাহলে তরল প্রবাহের হার, তরল প্রবাহের হার মানে কি না, কোনো একটি নির্দিষ্ট প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে 1 সেকেন্ডে যে আয়তনে তরল প্রবাহিত হবে তাকে বলা হয় কি, তরল প্রবাহের হার। তাহলে আমি দেখলাম এখানে কি না, একটা আলফা প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি নল নিলাম, ওই নলের মধ্যে দিয়ে ভি বেগে তরল প্রবাহিত হচ্ছে। তাহলে 1 সেকেন্ড সময়ে কতটা তরল প্রবাহিত হবে, কতটা পরিমাণ তরল প্রবাহিত হচ্ছে, সেটা হচ্ছে তরল প্রবাহের হার। আমরা তাহলে কি নির্ণয় করতে যাচ্ছি, তরল প্রবাহের হার। তাহলে 1 সেকেন্ড সময়ে তরল যে দূরত্বটা যাবে কত, যেহেতু বেগ ভি, তাহলে কতটা যাবে, ভি দূরত্ব যাবে, মানে এটা এই যে আয়তন, এই আয়তনের ভিতরে যতটা তরল আছে এই পরিমাণ তরল একক সময়ে যাবে। কেন এতটা যাবে, আমি বললাম তরলের বেগ ভি, তাহলে 1 সেকেন্ড সময়ে এখানে যে তরলের, ধরো এইটা প্রবাহিত এতটা দূরত্ব যাবে, তার মানে 1 সেকেন্ড সময় কতটা আয়তনে তরল যাচ্ছে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইন্টু ভি, আলফা আছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইন্টু ভি। তো আয়তনে তরল প্রবাহ আছে, পরিমাণ কত হবে, যদি ঘনত্ব রো হয়, এই তরলের ঘনত্ব রো হলে কত, আলফা ভি ইন্টু রো। তাহলে তরল প্রবাহের হার কত, আলফা রো ভি, বা আলফা মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইন্টু দূরত্ব। এটা একটা চোঙ যদি আমরা ধরে নিই, এই চোঙের ভিতরে যে আয়তনের তরল আছে 1 সেকেন্ড সময় ওই আয়তনের তরল প্রবাহিত হবে, সেটা কত, ধর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আলফা এবং এর বেগ যদি ভি হয় আলফা ইন্টু ভি, এবং তরলের ঘনত্ব যদি রো হয় তাহলে আলফা ভি ইন্টু রো, এই পরিমাণ তরল এর মধ্যে দিয়ে প্রবাহিত হবে। এখানে জাস্ট আর একটি থিওরেম আজকে আমরা জানবো, সেটা হচ্ছে কি বার্নৌলির সূত্র বা বার্নৌলির থিওরেম, বার্নৌলির সূত্র বা বার্নৌলির থিওরেম। আদর্শ প্রবাহী কোনো আদর্শ প্রবাহী যদি আদর্শ হয় সেখানে কোনো সান্দ্রতা জড়িত বল থাকবে না। আদর্শ প্রবাহীর ধাররেখ প্রবাহের ক্ষেত্রে প্রথম কন্ডিশন এখানে কি বলে দিয়েছে এই সূত্রে, প্রবাহীটাকে আদর্শ হতে হবে, আদর্শ হওয়ার অর্থ কোনো সান্দ্রতা জনিত বল থাকবে না। আদর্শ প্রবাহীর ধাররেখ প্রবাহের ক্ষেত্রে মানে শান্ত প্রবাহের ক্ষেত্রে, প্রবাহের ক্ষেত্রে একক আয়তনের চাপ শক্তি প্লাস স্থিতিশক্তি প্লাস গতিশক্তির মোট যোগফল সর্বদা ধ্রুবক থাকে। একক আয়তনের চাপ শক্তি পি বাই রো প্লাস জিএইচ প্লাস হাফ অফ ভি স্কয়ার ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। বার্নৌলির থিওরেম কি বলে দিছে, কোনো আদর্শ প্রবাহীর ধাররেখ প্রবাহের ক্ষেত্রে একক আয়তনের চাপ শক্তি, স্থিতিশক্তি এবং গতিশক্তির পরিমাণ সর্বদাই ধ্রুবক। এটা আমরা কেন জানবো, এটা জেনে কি লাভ, তার প্রবাহটাকে অবশ্যই কি হতে হবে, আদর্শ হতে হবে, এবং প্রবাহকে কি হতে হবে, ধাররেখ প্রবাহ হতে হবে। আদর্শ প্রবাহীর ধাররেখ প্রবাহের ক্ষেত্রে
একক আয়তনের চাপ শক্তি, চাপ আবার কেমন করে শক্তি হয় হবে? আমরা জানি চাপ সমান কি বল বাই ক্ষেত্রফল, আবার শক্তি মানে কার্য, কার্য সমান কি বল ইন্টু সরণ করলে আমরা দেখো আমরা জানি চাপ পি সমান কি ফোর্স বাই এরিয়া, এখান থেকে পাচ্ছি, বা ফোর্স সমান কত হবে চাপ ইন্টু এরিয়া। এবার কৃতকার্য বা শক্তি একই জিনিস, সমান কত ফোর্স ইন্টু সরণ, চাপ সমান কি বল ইন্টু কৃতকার্য সমান বল ইন্টু সরণ, কৃতকার্য যা শক্তিও তা। তাহলে এখান থেকে পাচ্ছি দেখো সমান পি ইন্টু এ ইন্টু এস বা এ ক্ষেত্রফল গুণিত লেন্থ বা সরণ, তার মানে কি পি ইন্টু ভি। তাহলে চাপকে আয়তন দিয়ে গুণ করলে আমরা শক্তি পেয়ে যাব। এই ফর্মটি কিভাবে এলো? এটা সূত্রটা কি বলেছে? আদর্শ প্রবাহী ধাররেখ প্রবাহের ক্ষেত্রে একক আয়তনের, অবশ্যই এখানে একক আয়তনের চাপ শক্তি, স্থিতিশক্তি প্লাস গতিশক্তি যোগফল সমান ধ্রুবক হয়। তাহলে আমরা দেখলাম চাপ একটা হচ্ছে চাপ শক্তি কত, চাপ ইন্টু আয়তন প্লাস স্থিতিশক্তি mgh প্লাস গতিশক্তি হাফ অফ m v স্কয়ার ইকুয়াল টু কনস্ট্যান্ট। এটা একটু মুছে দেই, এটা আমাদের লাগছে না। তাহলে যেটা ছিল mgh প্লাস হাফ অফ m v স্কয়ার ইকুয়াল টু k। একক আয়তন তো আমরা আয়তন দিয়ে ভাগ হবে, তার মানে থাকছে তো p প্লাস mgh বাই v প্লাস হাফ অফ m v স্কয়ার বাই, এটা কিন্তু ভেলোসিটি v সমান k বাই v সমান অ্যানাদার কনস্ট্যান্ট k ড্যাশ, এটা ভেলোসিটি, এটা ভলিউম। তাহলে এখান থেকে পাচ্ছি কত p প্লাস m বাই v মানে রো gh প্লাস হাফ অফ রো v স্কয়ার ইকুয়াল টু কনস্ট্যান্ট, অ্যানাদার কনস্ট্যান্ট মানে স্ট্রিক্ট কনস্ট্যান্ট মানে ধ্রুবক লিখে দিলাম। তাহলে আমরা p প্লাস রো gh প্লাস হাফ অফ রো v স্কয়ার ইকুয়াল টু কনস্ট্যান্ট। এবার এই গোটার ইকুয়েশন যদি রো দিয়ে ভাগ করে দিই তাহলে কত পাচ্ছি p বাই রো প্লাস gh প্লাস হাফ অফ v স্কয়ার ইকুয়াল টু ধ্রুবক মানে ধ্রুবককে যদি রো দিয়ে ভাগ করি সেটাও একটা ধ্রুবক হবে। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম। অনেকগুলো ফর্ম পেলাম আমরা বার্নৌলির থিওরিয়ামে। বার্নৌলির থিওরিয়ামটা জেনে আমাদের কি হবে? বার্নৌলির থিওরিয়াম আমাদের নেচারে কিছু ফেনোমেনা হয় বা আমরা কিছু যন্ত্রপাতিতেও বার্নৌলির থিওরিয়াম ব্যবহার করি। যেমন কিরকম, এগুলো আমরা পরবর্তী ক্লাসে জানবো যে কি কি ফেনোমেনা এবং কোন কোন যন্ত্রে এই বার্নৌলির থিওরিয়াম ব্যবহার করা হয়, এবং এই অধ্যায়ের আরও কিছু গুরুত্বপূর্ণ নিউমেরিক্যাল প্রবলেম এবং এই চ্যাপ্টারে আরও কিছু বাকি আছে, সেগুলো আমরা পরের ক্লাসে